লকডাউনের স্বাভাবিক পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে অনেক শ্রমিক। কঠোর লকডাউনে কাঁচা বাজারে উপচে পড়া ভিড়, ভোজ্য তেলের দাম কমানোর ঘোষণা এলেও বাজারে প্রভাব নেই। বিদায়ী অর্থ বছরের শেষ প্রান্তিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অর্থনীতি, সুখবর প্রবাসী আয়ে। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কঠোর লকডাউনের স্বাভাবিক আছে পণ্য উৎপাদন ও পরিবহন ব্যবস্থা। বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে স্বাস্থ্যবিধি মেনে। রাস্তায় যানজট না থাকায় পণ্য পরিবহন হচ্ছে নির্বিঘ্নে। তবে গণপরিবহন বন্ধ থাকায় যাতায়াতের ভোগান্তিতে শ্রমিকরা। টঙ্গীর গাজীপুরে এলাকার এই তৈরি পোশাক কারখানায় শরীরের তাপমাত্রা মেপে কারখানায় ঢোকানো হচ্ছে শ্রমিকদের। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এই কারখানায় রয়েছে প্রশিক্ষিত কর্মী বাহিনী। 1 বছরের বেশি সময় ধরে যারা করোনা সংক্রমণ ঠেকাতে শ্রমিকদের সতর্ক রাখছেন। এই লকডাউনে আরও কঠোর অবস্থা নেওয়ার জন্য আরও কঠোরভাবে সমস্ত ফ্যাক্টরিকে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা মানার জন্য। আশা করি আমাদের এই শ্রমিক যারা আছে তারা এবং ফ্যাক্টরি যারা আছে তারা এসে মেনে চলবেন এবং কোনো অবস্থায় যেন সংক্রামক ব্যাধি আর না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখবে। কঠোর লকডাউনের প্রথম দিনে পায়ে হেঁটেই কারখানায় যান বেশিরভাগ শ্রমিক। তবে গণপরিবহন না থাকায় বিপাকে পড়েন কারখানা থেকে দূরে থাকা শ্রমিক। কোনো কারখানা কর্মী পরিবহনে বাসের ব্যবস্থা করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় কম। চান্দরা যেতে দিব, চান্দরা না গেলে চাকরি থাকবে না, সিবিতে চাকরি করবে। এই আত্মানি পথ আইটা যাবো, যদি না যাই তাকে আঙ্গ চাকরি থাকবে না, এটা নিচে দিব কেটা। কিছু দূর হাইটে যাইতে হবে, কিছু রিক্সা যাইতে হবে, যে যাওয়া যায় অফিসে যাইতেই হবে। লকডাউনের বিধিনিষেধের কারণে পোশাক কারখানার কর্মকর্তারা চলাচলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। বিজিএমইএ নেতারা জানান, ভোগান্তি এড়াতে কর্মকর্তাদের কর্মস্থলে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানকার জন্য আমাদের ফ্যাক্টরির জন্য 4টা হসপিটাল আমাদের ডেডিকেট করা আছে, যেগুলো নিয়ে আমরা যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমরা তাদের সাথে স্বাস্থ্যসেবা তাদের কাছ থেকে নিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ওয়ার্কার আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদেরকে আমরা ফ্যাক্টরি থেকে সেপারেট করে দিচ্ছি। স্বাভাবিক কার্যক্রমে ছিল অন্য উৎপাদনমুখী কারখানাগুলো। ইপিজেড সহ শিল্প এলাকাগুলোতে কোনো বাধার মুখে পড়তে হয়নি শ্রমিকদের। ছিল না স্বাভাবিক সময়ের যানজট ও মানুষের ভিড়। ফলে অনেকটা নির্বিঘ্নে পণ্য পরিবহন করতে পারছে কারখানাগুলো। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা পর্যবেক্ষণে আঞ্চলিক ও বিভাগীয় কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কারখানাগুলো শ্রমিক পরিবহনে যথাযথ ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানাতে বলেছে অধিদপ্তর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনে কোনো প্রভাব নেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে। বিধি নিষেধ উপেক্ষা করে উপচে পড়া ভিড় ছিল বাজারে। এদিকে ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা কমানো হলো, প্রভাব নেই বাজারে। বৃহস্পতিবার সকাল রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় চোখে পড়ার মতো। এ চিত্র দেখে বোঝার উপায় নেই দেশে চলছে কঠোর লকডাউন। বৃষ্টি উপেক্ষা করে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ব্যস্ত সবাই। নেই সামাজিক দূরত্ব মানার বালাই, এমনকি মুখে মাস্ক রাখত অনীহা বেশিরভাগের। সচেতনতা নেই সরকারি নির্দেশনা মানার ক্ষেত্রে। বেরোতে মানা করছো না, এখন তো কিছু করার নাই। আমরা যেহেতু এখন ঘর বইটা রয়েছি, আমরা বাড়ি ঘরেও যাইতে পারি নাই। মাস্ক আছে, এটা দম ফুটা লাগে কথা কইতে। সরকার যে লকডাউন দিছে 7 দিনের জন্য ঘরের থেকে বাইরেও যাবে না, এটা তো আমি দেখতেছি না, প্রচুর লোকজন তো দেখতেছি। এদিকে তেলের দাম লিটারে 4 টাকা কমলেও তার প্রভাব নেই। এখনও 1 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হচ্ছে 153 টাকায়। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। বাড়ার কথা ওঠার আগেই দেখা যায় যে বাজারের দাম সব কিছুর বাইরে যায়, কিন্তু যখন কমে তখন এটার প্রভাব বাজারে ওরকম থাকে না। এটা কমতে আরও অনেক সময় লাগে। তেলের দামটাও এখনও প্রতি লিটারে 4 টাকা 5 টাকা দরে বেশি। এটা আসলে অনেকটা সমস্যার সম্মুখীন। সারা দেশে বিধিনিষেধ চললেও পণ্যবাহী গাড়ি চলতে কোনো বাধা নেই। বাজারেও স্বাভাবিক রয়েছে প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধাক্কা সামাল দিয়ে বিদায়ী অর্থ বছরের শেষ 6 মাসে ঘুরে দাঁড়াতে শুরু করে অর্থনীতি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সরকারি প্রণোদনা। করোনার বছরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। কিন্তু আবারও করোনার আঘাতে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
পরিস্থিতি মোকাবেলায় দ্রুত টিকা দেওয়ার হার বাড়ানোর বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। করোনা মহামারীতে গেল বছরের মাঝামাঝিতে বিপর্যস্ত হয়ে পড়ে জীবন জীবিকা ও অর্থনীতি। বিনিয়োগ, আমদানি রপ্তানি সহ সব সূচকেই নেতিবাচক প্রভাব পড়ে। ফলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের। তবে ইতিবাচক ধারা ছিল প্রবাসী আয়ে। বিদায়ী অর্থ বছরের শেষ 6 মাসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অর্থনীতি। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4,600 কোটি। গেল অর্থ বছরের 11 মাসে $3,500 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 13.5% বেশি। বিদায়ী অর্থ বছরে মে পর্যন্ত রাজস্ব আয় 2,18,000 কোটি টাকা। 11 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 44,000 কোটি টাকা। যে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছিল প্রথম করোনার আঘাতের প্রেক্ষিতে, আমরা এখন যে দ্বিতীয় একটা অভিঘাত যেটা আমাদের অর্থনীতিতে এখন পড়ছে, সেটা কিন্তু আরো মারাত্মক একটা দিকে টার্ন নিতে পারে যদি আমরা এই স্বাস্থ্য খাতের যে ঝুঁকি নতুন ভাবে এখন ঢাকার বাইরেও এখন এটা ছড়িয়ে পড়েছে, এটাকে যদি আমরা ঠিকভাবে সামাল দিতে না পারি, এবং এখান থেকে করোনাকে উঠানো যাবে না। এবং যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী দেরিতে হলেও বলেছেন, লকডাউন করে আমরা লকডাউন টু লকডাউন যেতে চাই না, আমরা ভ্যাকসিনেশন টু ভ্যাকসিনেশনে যেতে চাই, সেটার মাধ্যমে করোনাকে প্রতিহত করতে চাই। সেটাই হচ্ছে সঠিক কথা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছে 7.2%। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য ও অর্থনীতি স্বাভাবিক রাখতে দ্রুত কমপক্ষে 5 কোটি মানুষকে টিকা নিশ্চিত করতে হবে। কোভিড-19 দ্বিতীয় ঢেউ আমাদেরকে রপ্তানি, উৎপাদন ও দারিদ্র্যের হার আরো অনেক ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে দিয়েছে। করোনার পরিস্থিতি বিবেচনায় আমাদের সবার আগে প্রয়োজন ছিল সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা এবং অর্থনীতিকে খুলে দেওয়া, যেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। উল্টো আমরা আবারও শাটডাউন দিতে বাধ্য হয়েছি। তাই এটাতে বলা যায় যে সবার জন্য ভ্যাকসিন এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের পুনর্বাসন করার দাবিও জানায় ঢাকা চেম্বার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 জুন পর্যন্ত সচল থাকা সকল মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার। সকালে অনলাইনে NEIR প্রযুক্তির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, গ্রাহকরা যাতে কোনোভাবেই রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তিতে না পড়েন তা নিশ্চিত করতে হবে। প্রতি বছর দেশে বিপুল পরিমাণ মোবাইল ফোন অবৈধভাবে আমদানি হওয়ায় বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। প্রতারিত হচ্ছেন অনেক গ্রাহক, আছে নিরাপত্তাজনিত সমস্যাও। এমন অবস্থায় মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিবন্ধন পদ্ধতি উদ্বোধন করা হয়, যার মাধ্যমে 1 জুলাইয়ের পর কেনা হ্যান্ডসেট অবৈধ হলে তা তথ্য প্রমাণ দিয়ে 3 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এই কাজের মাধ্যমে দেশে একটা শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে এবং মোবাইল অপারেটররা, আমরা মোবাইল অপারেটর সহ যারা ম্যানুফ্যাকচার আছে তারাও আমরা একটি পরিবেশ সৃষ্টি করতে পারবো। আমরা বলি কাউন্টারফেট ডিভাইসের কথা, আমরা বলি যে এখান থেকে যে রেভিনিউ আমরা মিস করবো ওগুলো পেয়ে যাব, আমরা বলছি যে এখানের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলোকে সহযোগিতা করবে। NEIR যে গাইডলাইন যেটা একটা তৈরি করা হয়েছে, এটা আমাদের আরো বেশি করে এটা প্রচার করতে হবে, বিভিন্ন পর্যায়ে এটা পৌঁছে দিতে হবে। কারণ আমরা যেটা করছি এটা কিন্তু আমাদের মোবাইল ব্যবহারকারীদের একটা বিরাট একটা অংশ আছে আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বাস করে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য মোবাইল সিম ও হ্যান্ডসেট নিবন্ধন করা হচ্ছে। ডাটাবেজ না থাকার সুযোগে যারা অপরাধ কর্মকাণ্ড করছেন তাদের নিয়ন্ত্রণ করতে এটি হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রত্যেকটি সেট সিমের সাথে মিলিয়ে দেন নিবন্ধনের কাজটি যেন সম্পন্ন হয়, কেউ যেন কোনোভাবেই এই হয়রানির আওতায় না পড়ে এবং কোনো রকম হয়রানির শিকার না হয়, এটা নিশ্চিত করা দরকার। তার কারণ হচ্ছে আমরা এটা বলেছি যে আমরা এই নিবন্ধনটা স্বয়ংক্রিয়ভাবে হবে। অনুষ্ঠানে বলা হয়, স্থানীয় বাজার থেকে মোবাইল সেট কিনলে বিক্রেতা সেই সেটের রেজিস্ট্রেশন করে দেবেন, আর বিদেশ থেকে হ্যান্ডসেট আনলে তার যথাযথ প্রমাণ দিয়ে অনলাইনে বিটিআরসির মাধ্যমে নিবন্ধন করা যাবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে।
গ্রাহককে পণ্য দেওয়ার পরই দাম পাবে ই কমার্স প্রতিষ্ঠান, সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে সরবরাহ। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। Tonal optimized technology আর high quality fabric, comfy mattress. মোবাইল ফোনের নিবন্ধন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BMPI এর সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদ। জনাব জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে দেশে এখন মোট হ্যান্ডসেটের সংখ্যা কত, এর মধ্যে আসলে অবৈধ হ্যান্ডসেটের সংখ্যা কত? আমাদের এখন যে মোবাইলের সাবস্ক্রাইবার আমরা সবাই জানি প্রায় 17 কোটির উপরে আমাদের দেশে মোবাইল ইউজ করছে লোকজন, এবং সেখানে অনেক জন হয়তো 2টা-3টাও হ্যান্ডসেট ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের যে ডেটাবেজ আমরা পেয়েছি যে বাংলাদেশে মোবাইল ফোন হ্যান্ডসেটের সাথে যে আইএমইআই নাম্বার, সেই ডাটাবেজে প্রায় 100 কোটির উপরে ডাটাবেজ আইএমইআই ডাটাবেজ আছে। জনাব জাকারিয়া, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, তো আপনার কাছে আবারও জানতে চাচ্ছি যে দেশে এই মুহূর্তে অবৈধ হ্যান্ডসেটের সংখ্যা কত এবং এই থেকে আসলে সরকার কত রাজস্ব হারাচ্ছে? দুঃখিত, আমরা জনাব জাকারিয়ার সাথে এখনো সংযুক্তি স্থাপন করতে পারছি না। কমার্স প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে পণ্যভেদে সর্বোচ্চ 5 দিন বা 7 দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হবে। এই নিয়ম রেখে বুধবার ই কমার্স পেমেন্টের নীতিমালা দিল বাংলাদেশ ব্যাংক। এছাড়াও ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতেও পণ্য বেচা কেনা অব্যাহত থাকবে। অনলাইন কেনাকাটায় মূল্য পরিশোধের জন্য ব্যাংক, পিএসও এবং ই ওয়ালেটের মতো আর্থিক সেবার ব্যবহার বাড়ছে, কিন্তু অর্থ পরিশোধের পরও অনেক ক্ষেত্রে পণ্য পেতে দেরি হয় বা পাচ্ছেন না গ্রাহক। এতে ঝুঁকিতে পড়ছেন গ্রাহক ও পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এরপরই ই কমার্স লেনদেনের ক্ষেত্রে অর্থ ছাড়ে বিধিনিষেধ আরোপ করে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। বিধি অনুসারে সব রকম ভাবে একটা রাখা হবে যাতে করে চিটেড না হয়, তাদের ব্যবসার গ্যারান্টি থাকবে, কিন্তু অবৈধ সুযোগ কেন না পায়। ব্যাংক যেটা করছে কি, যারা এখন থেকে অনওয়ার্ড যারা কিনতে যাবে তাদেরকে মানে মাল বুঝে পাওয়ার পরে তারা পেমেন্ট করবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালায় বলা হয়, যেসব অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বা সেবা দেবে তারা সহজে অর্থ পাবে, আর যারা বেশি সময় নেবে তারা টাকা পাবে গ্রাহক পণ্য বা সেবা পাওয়ার পর। এই লেনদেন নিষ্পত্তিতে মধ্যস্থতা করবে ব্যাংক, এমএফএস বা ই ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান। ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের ইস্যু করা ভাউচারের বিপরীতে পণ্য ক্রয় বা সেবা গ্রহণ না করা পর্যন্ত অর্থ ছাড় করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের এই নীতিমালাকে স্বাগত জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ক্রেতারা যে পেমেন্টটা করবেন আপাতত সেই পেমেন্ট গেটওয়ের কাছে রক্ষিত থাকবে। বিক্রেতারা অর্থাৎ ই কমার্স কোম্পানিগুলো এটা ডেলিভারি দেওয়ার সাপেক্ষে তাদের টাকাগুলো বুঝে পাবেন। সেই ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই এই ট্রাস্টের কোনো ঘাটতি হবে না বলে আমার বিশ্বাস করি। এদিকে অনুমোদন নেই এমন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথ থেকে টাকা তোলার পরিমাণ দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক দিনে 1 লাখ টাকা উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে বিষয় নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ব্যাংক, এমএফএস ও সব ধরনের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ পরিস্থিতিতে সেবা চালু রাখতে জরুরি পরিকল্পনা নিতে হবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলের বিধিনিষেধ জারি করেছে সরকার। এ অবস্থায় নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদ। জনাব জাকারিয়া, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাবো যে আমাদের দেশে তো নিবন্ধন করেই সিম কার্ড দেওয়া হয়, তারপরও কেন হ্যান্ডসেটের নিবন্ধনের প্রয়োজন হলো? আর পাশাপাশি নিবন্ধন হলে কি গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করা যাবে? হ্যাঁ, বাংলাদেশে যে মোবাইল সেটগুলো আছে আমরা জানি যে সিম আমাদের নেটওয়ার্কের সাথে রেজিস্টার্ড, প্রত্যেকটা ইউজারের সাথে সিম রেজিস্ট্রি করা, বাট যে মোবাইল হ্যান্ডসেট গুলো এই রেজিস্ট্রেশনের বাইরে ছিল। কঠোর বিধিনিষেধের মধ্যে সোমবার থেকে বৃহস্পতিবার চালু থাকবে শেয়ার বাজারের লেনদেন। তবে বিনিয়োগকারীরা সশরীরে কোনো প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। লেনদেন হবে ডিজিটাল পদ্ধতিতে। সরকার থেকে বিধিনিষেধ আরোপের পর শেয়ার বাজারের লেনদেন চালু রেখে এমন নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের চলাচলের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করেছে বিএসইসি। 5 জুলাই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুধু ডিজিটাল পদ্ধতিতে লেনদেন চালু থাকবে। এছাড়া পুঁজিবাজার সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সীমিত সংখ্যক কর্মীর উপস্থিতিতে সকাল 9:30টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত খোলা থাকবে। ডিজিটাল খাতে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরিতে আর ভেঞ্চার্স প্রাইভেট ইকুইটি ফান্ড চালু করল টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম। তিনি বলেন, তরুণরা ব্যবসার শুরুতে আর্থিক সমস্যায় পড়ে, এতে নিজেদের উদ্ভাবনী কাজে লাগাতে পারে না। প্রাথমিকভাবে ফান্ডের সুযোগ থাকলে নতুন ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি সহজ হয়। অনুষ্ঠানে রেড ডট ডিজিটাল, এসবিকে, টেক ভেঞ্চার্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিটির মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে কোম্পানিগুলোকে একসাথে কাজ করতে পারবে। গ্রেট ভেঞ্চারের মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশন অনেক উপকৃত হবে এবং এইটার সাকসেস অন্যরাও দেখে তারা আরো ফান্ড নিয়ে এসে আমাদের এই ইয়াং জেনারেশনকে উৎসাহিত করবে। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। লকডাউনে স্বাভাবিক পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা, গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে অনেক শ্রমিক। কঠোর লকডাউনেও কাঁচা বাজারে উপচে পড়া ভিড়, ভোজ্য তেলের দাম কমানোর ঘোষণা এলেও বাজারে প্রভাব নেই। বিদায়ী অর্থ বছরের শেষ প্রান্তিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অর্থনীতি, সুখবর প্রবাসী আয়ে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।